যে ভালো ছাত্র হওয়া দরকার, ভালো ছাত্র হবে, কিন্তু প্রতিযোগিতাটা নিজের সঙ্গে। আমি গতকাল যেমন ছিলাম আজকে তার চেয়ে একটু ভালো হব, আগামীকাল তার চেয়ে আরও একটু ভালো হবার চেষ্টা করব। আমার ভাই বোন বা আমার প্রতিবেশী বা আমার স্কুলের অন্য কেউ কিংবা আমার বাবা মার সহকর্মীর সন্তান, তার সঙ্গেই আমার কেন প্রতিযোগিতায় নামতে হবে? আমি আর সে তো এক বস্তু না। এমনকি ভাই বোনদের মধ্যেও 2 জন বা 3 জন 5 জন হলে সব একরকম না। আমি একজন ব্যক্তি, আমার আমাকে একদম যেমন আমাদের আঙুলের ছাপ ভিন্ন, প্রত্যেকটি মানুষের ইউনিক, সেরকম তো আমারও ইউনিকনেস একটা আছে প্রত্যেকের, এবং তার মধ্যে সবার মধ্যেই কোনো না কোনো প্রতিভা আছে, কোনো না কোনো ভালো কিছু করবার সামর্থ্য আছে। আমরা সেটাকে একটু জাগিয়ে দেবার কেন চেষ্টা করি না? সে যার যেটুকু প্রতিভা আছে, যার যে সম্ভাবনা আছে, সেটুকুকে পুরোটা বিকশিত করবার কেন চেষ্টা করি না? কেন একজনের সঙ্গে আরেকজনকে প্রতিযোগিতায় নামিয়ে দিয়ে একজনকে মন ছোট করতে হবে, তাকে হারিয়ে দিতে হবে? এর মধ্যে তো হার জিত নেই। আমি নিশ্চিত জায়েদকে কেউ জিজ্ঞেস করেনি কোনোদিন তুমি এসএসসিতে কত নম্বর পেয়েছিলে। আতর ভাইকেও কেউ জিজ্ঞেস করেনি কোনোদিন, ভাই আপনি কি স্টার মার্কস পেয়েছিলেন, আপনি কি লেটার মার্কস পেয়েছিলেন? তখন আমাদের দিনে এগুলো ছিল। কিংবা কুদ্দুস ভাইকে কেউ বলবে না জিপিএ 5 পেয়েছে কিনা, কারণ কুদ্দুস ভাইয়ের চুল বাথা সব বলে দিচ্ছে, ওনাদের কালে জিপিএ টিপিএ ছিল না। কিন্তু কেউ জিজ্ঞেস করে কাউকে, মাশরাফিকে কেউ জিজ্ঞেস করে, সাকিবকে কেউ জিজ্ঞেস করে তুমি কত নম্বর পেয়েছিলে? আমার কোন দিকে আমার ঝোঁক, আমার কোন দিকে আমার প্রতিভা আছে, কোন দিকে আমি যেতে পারি, এবং এই যে আমার কোন দিকে প্রতিভা আছে সেটাকেও তো আমরা নষ্ট করে দিচ্ছি। যার হয়তো শিল্পকলার দিকে ঝোঁক আছে, তাকে জোর জবরদস্তি, বাবা মা ডাক্তার হতে পারেননি বা ইঞ্জিনিয়ার হতে পারেননি, এখন ছেলেমেয়ের মধ্যেই সেই স্বপ্নটা বাস্তবায়ন করতেই হবে, জোর জবরদস্তি তাকে সায়েন্স পড়ানো হবে, জোর জবরদস্তি তাকে ডাক্তার বানাতে হবে। এটা করে আমরা হয়তো বলবার জন্য, আমাদের বাবা মায়ের বলবার আনন্দটা হয়তো আছে, আমার সন্তান ডাক্তার, আমার সন্তান প্রকৌশলী, কিন্তু একইভাবে একজন বাবা কি খুব গর্ব করে বা একজন মা কি খুব গর্ব করে বলতে পারেন না যে আমার সন্তান আর্টিস্ট, আমার সন্তান একজন নাট্যশিল্পী, আমার সন্তান একজন সঙ্গীত শিল্পী, আমার সন্তান একজন ট্রেন চালক, আমার সন্তান একজন প্লাম্বার, আমার সন্তান একজন পুলিশের কর্মকর্তা, আমার সন্তান একজন যে কোনো ধরনের, আমাদের অনেক বৃত্তি আছে, অনেক পেশা আছে। সে ভালো মানুষ কিনা সেই প্রশ্নটা কি আমার সবার আগে না? সে সুস্থ আছে কিনা সেটি আমার কাছে কি বড় না? সে খুশি আছে কিনা সেটা কি আমার কাছে বড় না? আমি তার চাইতে সমাজ কতগুলো জিনিস তৈরি করে দিয়েছে, এইটা হলে ভালো, ওইটা হলে ভালো, সেটা হলে ভালো, সেটাই কি আমার কাছে সবচেয়ে বেশি জরুরি? একটু আমাদের যদি এই চিন্তার জায়গাটা, এবং সেটা আপনারাই পারেন, এই নাটক চলচ্চিত্রই পারে এই মনের জায়গাটায় একটু দরজা জানলা খুলে দিতে, একটু এর মধ্যে হাওয়া বাতাস আসতে দিতে, একটু আলো আসতে দিতে, যেন আমরা আজকে আমরা কারিগরি শিক্ষায় জোর দিতে চাই। বহু মানুষ, সমাজ মনে করে যে কারিগরি শিক্ষায় বোধহয় তারাই যাবে যাদের মেধা কম, কারিগরি শিক্ষায় বোধহয় তারাই যাবে যাদের আর্থিক অবস্থা ভালো নয়। পৃথিবীর যে কোনো দিকে তাকান, আমাদের দেশেও যারা কারিগরি শিক্ষা থেকে পাশ করে বেরোয় তারা কেউ বেকার থাকে না, আর আমরা অনার্স মাস্টার্স করে বেরিয়ে তারপরে বেকারত্বের জীবন। না বাবার সঙ্গে বাবার হাল ধরতে পারছে, না বাবা মুদি দোকান আছে মুদি দোকানে বসতে পারছে, না অন্য কোনো কাজ করতে পারছে। সমাজে সে নিজেকে কি করে চালিয়ে নেবে সেটা সে শিখতে পারেনি। তাহলে আমার জন্য কোনটা ভালো? আর আমরা সব পথ খুলে দিচ্ছি। আপনি যে কারিগরি শিক্ষায় গেলেন, তারপরে আপনার মনে হলো আপনি অনার্স মাস্টার্স করতে চান, আপনি সেটাও করতে পারবেন, সেই পথ খুলে দিতে চাই। আপনি কোথাও গিয়ে যেন আটকে না যান, আমি একটা কোথাও গেছি তাহলে আর আমি কোথাও যেতে পারবো না, এটা যেন না হয়। শিক্ষার জন্যে সবার দ্বার সব সময় যেন উন্মুক্ত থাকে, সেই জায়গাটা করে দিতে চাই। আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। আর মানসিকতা পরিবর্তন যেটা সবচেয়ে বেশি জরুরি, সেখানে আপনাদেরই
সুযোগ সবচেয়ে বেশি, আপনারাই করে দিতে পারেন সেটা। আমার মনে আছে অনেক দিন আগে, তখন আমি মেডিকেল কলেজের ছাত্র থাকাকালীন মরণোত্তর চক্ষুদান আর স্বেচ্ছায় রক্তদান নিয়ে কাজ করতাম। সেই সময় হুমায়ুন আহমেদ সাহেবকে আমরা গিয়ে ধরেছিলাম, আপনি একটু আমাদের জন্য তৈরি করে দেন কিছু। উনি স্ক্রিপ্ট লিখে দিয়েছিলেন, আসাদুজ্জামান নূর ভাই, আলী জাকের ভাই সহ আরও অনেকে এর সঙ্গে যুক্ত ছিলেন। তারা সবাই মিলে দুটো স্ক্রিপ্ট তৈরি করে দিয়েছিলেন, একটা মরণোত্তর চক্ষুদানের উপরে, একটা স্বেচ্ছায় রক্তদানের উপরে। জনগণের মধ্যে একটা ব্যাপক সাড়া পড়েছিল। হুমায়ুন আহমেদ সাহেব তার নাটকেও, কোনো একটা নাটকে আমাদের খুব খুব নামী একজন শিল্পী আজমেরি জামান, তিনি বোধহয় এইসব দিন রাত্রিতে বা কিছুতে মা যিনি হতেন, দিলারা জামান, সরি দিলারা জামান, তাকে দিয়ে ওই রকম একটা যে মরণোত্তর চক্ষুদানের, এবং উনি খুব বলছেন, আচ্ছা তাহলে আমি যদি একটা চোখ দিয়ে দিই, পরে আমি মৃত্যুর পরে যদি আবার আমাকে ওঠানো হয়, তখন কি আমি একটা চোখে দেখবো না ছোট চোখে দেখবো? হুমায়ুন আহমেদ সাহেব তার নিজস্ব একদম ভঙ্গিতে একটা কিছু করেছেন, কিন্তু খুব ভালো। তো অন্য আর কিছু মনে না থাকুক, এটা কিন্তু মানুষের মনে থাকবে। তো সেই জন্য আপনাদের কাছে একদম খুব করজোরে নিবেদন, আপনারা এই সমাজ বদলের জন্য, আমাদের চিন্তার জায়গায় এই পরিবর্তনটা নিয়ে আসবার জন্য, আমি শিক্ষার কথাটা বললাম, একে হলো এটা আমার কাজ এখন, সেই জন্যে, আর দ্বিতীয়ত বিষয়টা উত্থাপিত হয়েছে এখানে, সেই জন্য অনেকক্ষণ সময় নিয়ে বললাম, আপনারা অধৈর্য হয়ে গেছেন নিশ্চয়ই। তো সেই জন্যে আমাদের, আমি আশা করি যে আপনারা এই কাজটি আমাদেরকে সহযোগিতা করবেন, তাহলেই আমরা হয়তো পৌঁছতে পারবো আমাদের অভিষ্ট লক্ষ্যে। আমি এই উৎসবের যারা আয়োজন করেছেন, এরকম একটি উৎসবের আয়োজন করা নিশ্চয়ই ভীষণ কষ্টের, অনেক পরিশ্রমের। এতগুলো দেশের সঙ্গে যোগাযোগ করা, তাদের কাছ থেকে চলচ্চিত্র নিয়ে আসা, সেগুলো নিশ্চয়ই আবার আপনারা বাছাইও করেন হয়তো, সেসব নানান কিছু করে এরকম একটা আয়োজন করা অনেক কষ্টের। যারা এই সমস্ত অনেক শ্রম দিয়েছেন, এটা অবশ্য ভালোবাসার শ্রম, সেই তাদের সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। যারা আজকে দীর্ঘক্ষণ এখানে বসে আছেন, আর আমার একদম একটা করজোরে একটা ক্ষমা চাওয়ার বিষয় রয়েছে। আমাকে বলা হয়েছিল প্রথমে 5টায় অনুষ্ঠান, আমি একটা জরুরি সভায় ছিলাম, তারপরে আমাকে জানানো হলো 5টায় না 5:30টায় যেতে বলা হয়েছে। তো আমি 5:30টায় এখানে পৌঁছবো বলে ঠিক করে রেখেছিলাম, কিন্তু আমার ওই সভাটি তখনও শেষ হয়নি, আরও একটু লম্বা হয়ে গেল, আমার আস্তে আস্তে 6টা বেজেছে। আমি আপনাদের সবাইকে বসিয়ে রেখেছি অনেকক্ষণ, সেই জন্যে ক্ষমা চাইছি। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসুন আমরা সবাই মিলে আমাদের সব ক্ষেত্রে, যে যেই ক্ষেত্রে আছি, কেউ চলচ্চিত্রে আছেন, কেউ নাটকে আছেন, কেউ শিক্ষায় আছি, কেউ পেশায়, অন্য পেশায় আছি, যে যেখানে আছি, সেখানেই আমরা আমাদের দেশকে ভালোবাসার কথা বলি, বঙ্গবন্ধুকে ভালোবাসার কথা বলি, বঙ্গবন্ধুর মতো করে দেশটাকে ভালোবাসার কথা বলি, এবং সেটাকে বিশ্বাস করি এবং সেটাকে কাজে পরিণত করি। আমাদের পূর্বসূরীরা ভাষার জন্য রক্ত দিয়ে গেছেন, স্বাধীনতার জন্য রক্ত দিয়ে গেছেন, গণতন্ত্রের জন্য রক্ত দিয়ে গেছেন। আমার মনে হয় এখন হয়তো আর আমাদের রক্ত দেবার প্রয়োজন নেই। এখন শুধু দরকার যে যেখানে যে কাজটি করছি, সেটা যদি একটু দায়িত্বশীলতার সঙ্গে করি, একটু সততা আর নিষ্ঠার সঙ্গে করি, তাহলেই এই দেশটা সত্যি সত্যি বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা হতে পারে। আমরা সেই কাজটি সবাই একটু মন দিয়ে, ভালোবাসা দিয়ে আমরা সেই কাজটি করি। আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ, এবং এই উৎসবের আমি সর্বাঙ্গীন সফলতা কামনা করি। এর মধ্য দিয়ে বিনোদন, শিক্ষা, দেশকে ভালোবাসা, সব কিছুই আমাদের হবে আশা করি। আর এই যে ভিন্ন ভিন্ন চোখে এত দেশের মানুষ, 121টি দেশের চলচ্চিত্রকারেরা তাদের নিজ নিজ চোখে নানান বিষয়কে যে দেখেছেন, তাদের সেই চোখ দিয়ে এই সব বিষয়গুলোকে দেখবার যে একটা সুযোগ পাওয়া, সেটি আমরা নিশ্চয়ই পাবো। আর মানবিক বোধগুলো, সেই বোধগুলো কিন্তু বিশ্বব্যাপী, সাদা কালো হলুদ যে রঙেরই আমরা হই না কেন, যে দেশেরই হই না কেন, মানবিক বোধগুলো কিন্তু একদম এক। সেটার একটা ঐক্যতান আছে, আর তার সঙ্গে বৈচিত্র্য একটা আছে। দুটোকেই যেন আমরা
ধরতে পারি, ভালোবাসতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। মঞ্চে উপবিষ্ট সব আমার খুব পছন্দের বিশিষ্ট মানুষেরা, এবং তারা সকলেই এই চলচ্চিত্র জগৎ, সংস্কৃতির জগৎ, সেই জগতের মানুষ। আমি সেই জগতের মুগ্ধ দর্শক শ্রোতা তাদের একজন। আর এখানে সামনেও যারা উপস্থিত আছেন তাদেরও বোধহয় অধিকাংশই কোনো না কোনোভাবে এই জগতের সঙ্গে জড়িত। আপনাদের সবাইকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই, মুজিব বর্ষের শুভেচ্ছা, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা। এই চলচ্চিত্র উৎসবটি বীর মুক্তিযোদ্ধাদেরকে উৎসর্গ করা হয়েছে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে উৎসর্গ করা হয়েছে। আর এর আগে গত বছর এই প্রথম সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2020 যখন হয়েছিল, সেখানে 54টি দেশ অংশগ্রহণ করেছিল এবং সেই উৎসবটি উৎসর্গ করা হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুজিব বর্ষকে। অর্থাৎ যারা এই উৎসব করছেন তারা এই বাংলাদেশে বিশ্বাস করেন, বাংলাদেশের যিনি স্থপতি, স্বাধীনতার যিনি স্থপতি, মহান নেতা, তাকে ভালোবাসেন, বিশ্বাস করেন, আমাদের বীর মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা করেন এবং এই দেশটির অস্তিত্ব, তার বর্তমান, তার ভবিষ্যৎ, তার সঙ্গে নিজেদেরকে এক করে দেখেন। সেজন্যে আমি এর উদ্যোক্তাদের আমার অভিবাদন জানাই। চলচ্চিত্র, একটু আগেই মঞ্চের সারথী আতাউর রহমান সাহেব বললেন তিনি ছবি দেখে দেখে বড় হয়েছেন। আমাদের সবাই, অধিকাংশ লোকই বোধহয় ছবি দেখতে পছন্দ করে। সবাই বই পড়তে হয়তো পছন্দ করে না একরকম করে, কিন্তু ছবি দেখতে বেশিরভাগ লোকই হয়তো পছন্দ করে। আমরাও ছবি দেখেছি, হয়তো অনেক সময় অনেক ভালো ছবি দেখার সুযোগ সকলের হয় না। এক সময় ছাত্রকালে সিনে ক্লাব, তার সঙ্গে যুক্ত ছিলাম এবং ঢাকায় বেশ অনেকগুলো জায়গা ছিল যেখানে খুব ভালো ভালো ছবি দেখানো হতো প্রতি সপ্তাহে। বিভিন্ন দূতাবাসের যে কালচারাল সেন্টারগুলো, সেখানে সেগুলোতে এই চলচ্চিত্রগুলো দেখানো হতো এবং একেবারে বিশ্ব সেরা সব ছবি, বহু পুরনো ছবি, নতুন ছবি, একেবারে নতুন সে বছর যেগুলো অস্কার জয় করছে বা অন্য কোনো বড় ফিল্ম ফেস্টিভ্যালে যেগুলো পুরস্কার পাচ্ছে, সেই ছবিগুলো দেখানো হতো। সে সময় ছাত্রকালে সেই ছবিগুলো দেখবার সুযোগ হয়েছে। তো সবসময় ভালো ছবি অনেক পছন্দ, কিন্তু এখন যে যে একটা জীবন যাপন করছি সেই জীবনে ছবি দেখার সুযোগ খুব কম। একমাত্র প্লেনে চড়লে তখন ছবি দেখার একটা সুযোগ হয়, এছাড়া প্রায় দেখার সুযোগই হয় না। তো টেলিভিশন দেখা শুধুমাত্র খবর শোনার মধ্যে প্রায় সীমাবদ্ধ হয়ে গেছে। এরকম একটা ফিল্ম ফেস্টিভ্যাল এত অনেক বড় পরিসরে আসলে অনলাইনে হচ্ছে, সেই জন্যে হয়তো এটার ব্যাপ্তিটা আসলে বোঝা যাচ্ছে না খুব, সেটার একটা ধাক্কাটা আমরা বুঝতে পারছি না। কিন্তু অনেক 121টি দেশ এবং প্রায় 600টি চলচ্চিত্র, তার মধ্যে পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য এবং ডকুমেন্টারি আছে। এর মধ্যে বাচ্চাদের জন্যে ফিল্ম আছে, মোবাইল ফিল্ম আছে। মোবাইল ফিল্মটি আসলে কি জিনিস আমি জানি না, বোধহয় মোবাইলেই নির্মিত। আচ্ছা, তো এই যে এখন টেকনোলজির সঙ্গে সঙ্গে কত নতুন জিনিস হয়ে যাচ্ছে, তো আর অসাধারণ কিছু দেখছি এখন, খুব ছোট, কোনোটা 1 মিনিটের, কোনোটা 1.5 মিনিটের, কোনোটা 3 মিনিটের ছোট ছোট চলচ্চিত্র দেখছি, অসাধারণ এবং এত ভালো। তো আমার মনে হয় যে এই একটা জগৎ, এটা বিনোদনের তো বটেই, কিন্তু তার সঙ্গে সত্যি শিক্ষার এত কিছু আছে তার মধ্যে, এবং আমরা আসলে জীবনের তো সব কিছু থেকেই শিখি, কিন্তু চলচ্চিত্র সেখানে আমাদেরকে শেখাবার তার একটা অনেক বড় সুযোগ আছে। আমি একটা বই পড়ে আত্মস্থ করতে বা সেটা মনে রাখতে যত সময় লাগে, একটা চলচ্চিত্র 1.5 ঘন্টা, 2 ঘন্টা বা 2.5 ঘন্টা, 3 ঘন্টায়
দেখে ফেলে সেটা আজীবন মানুষের মনে থাকে, যদি সেটা একটু ভালো একটা ছবি হয়। আমরা সকলেই অসংখ্য ছবি দেখেছি, এখনো যে ছবি দেখেছি হয়তো অনেক বছর আগে, এখনো সেই ছবির যদি কোনো একটা জায়গা 15-20 সেকেন্ডও যদি হঠাৎ করে টিভির পর্দায় আসে, আমরা কিন্তু সবাই ধরতে পারি যে এই ছবিটা আমি দেখেছি। তো এই যে ভিজুয়াল এই জিনিসটাকে যে মাথার মধ্যে সেটা নিয়ে নেয়া, স্মৃতির মধ্যে সেটাকে যে ধরে রাখতে পারা, তার মানে এটার কত বড় প্রভাব আছে মানুষের ওপরে। এবং মঞ্চ সারথীর তো তিনি একেবারে লম্বা লম্বা নাটকের সব ডায়লগ মুখস্থ করা মানুষ, আমরা যারা কিছুই মুখস্থ করতে পারি না, আমাদেরও কিন্তু চলচ্চিত্রের অনেক ডায়লগ কখনো কখনো একটু শুনলেই মনে পড়ে যায়, এবং তখন পুরো চলচ্চিত্র চোখের সামনে চলে আসে। কাজে চলচ্চিত্রের একটা খুব বড় প্রভাব আছে মানুষের ওপরে, চিন্তার ওপরে, এবং শেখার একটা বিরাট সুযোগ। তো আমি আশা করি যে এই চলচ্চিত্র উৎসবটি এখানে এত মানুষ যুক্ত যারা ছবি তৈরি করেন, প্রযোজক, পরিচালক থেকে শুরু করে শিল্পী, কলাকুশলী, সবাই জড়িত একটা পুরো বড় একটা সেক্টর। এবং আমাদের খুব গর্বের বিষয় যে আমাদের দেশে চলচ্চিত্র তৈরির সঙ্গে যার নামটি একেবারে ওতপ্রোতভাবে জড়িত, তিনি পিতা মুজিব। কিন্তু তার সঙ্গে একই সঙ্গে এই কথাটা ওইটা যখন বলি, সঙ্গে সঙ্গে মনে হয় যে সেই মানুষটি নিয়ে, ঠিক আছে স্বাধীনতার আগে না হয় হয়নি, তখন তো পুরো শাসক গোষ্ঠীর, শোষক গোষ্ঠীর একেবারে সবচেয়ে বড় প্রধানতম শত্রু ছিলেন তিনি, তখন না হয় হয়নি। এবং চলচ্চিত্র একটা খুব বড় বিনিয়োগের একটা জায়গা, খুব ছোট একটা ছবি করতে গেলেও অনেক বিনিয়োগ লাগে, কেউ হয়তো সেই ঝুঁকি নিতে চান না। কিন্তু স্বাধীন বাংলাদেশে প্রথম 3.5 বছরে তখনও হয়নি, তারপরে 96 সালে যখন বৈরী পরিবেশটা কাটিয়ে আমরা একটা আবার মুক্তিযুদ্ধের চেতনার জায়গায় ফিরে এসেছি, তারপরেও কিন্তু অনেকগুলো বছর, 96 থেকে 2001 সেই 5 বছর ছিল, আর 2009 থেকে এই গত 13 বছর, 13 বছর আর 5 বছর, 18 বছর তো আমরা পেয়েছিলাম যখন বৈরী পরিবেশ ছিল না, যখন আমরা মুক্তিযুদ্ধের কথা বলছি, যখন আমরা জাতির পিতার কথা বলছি, তার প্রতি ভালোবাসাটা আমরা খুব সাহসের সঙ্গে প্রকাশ করতে পারছি, সেই সময়েও কেন হলো না তাকে নিয়ে কোনো ছবি? অথচ তার জীবন এমন একটা জীবন, যে জীবনের যে কোনো একটি দিনকে নিয়েও অনেকগুলো ছবি তৈরি করা যায়, এটা আমার মনে হয়। তো সেখানে সেই মানুষটির সমগ্র জীবন নিয়ে একটি ছবি এই গত বছরের আগ পর্যন্ত তৈরি হলো না কেন, এটা আমাকে খুব পীড়া দেয়। এবং আমার তখন আবার একই সঙ্গে ভালোও লাগে যে দুটো চলচ্চিত্র, প্রথম যে দুটো, এখন আরও একটি তৈরি হয়েছে, প্রথম যে দুটো চলচ্চিত্র তৈরি হয়েছে সেই দুটো যিনি তৈরি করেছেন তিনি আদতে চলচ্চিত্রের মানুষই ছিলেন না, একেবারেই একটা কেমন মনের প্রাণের তাগিদে সে এই জগৎটায় চলে এসেছে, এবং এসে তার মনে হয়েছে যে বঙ্গবন্ধুকে নিয়ে কেন কোনো ছবি হয়নি, সেটা করতে হবে। তারপরে আরও বাকি কথা, আমাদের যিনি শিল্পী সমিতির প্রধান আছেন, আমার খুব স্নেহের, ও আমাকে এত সুন্দর করে বলল যে একেবারে মায়ের মতো করে বলল, আর যখন বলল যে ওর মাকে হারিয়েছে মাত্র 4 দিন আগে, আমি জানি না নায়কদের বয়স জিজ্ঞেস করতে নেই, কিন্তু আমার মনে হয় যে আমার ছেলের বয়স ওর হয়তো কাছাকাছিই হবে। তো আমি ওর প্রতি আমার একটা ভীষণ আদর আছে, ও নিজেও হয়তো সেটা বোধ করে। তো সেই জন্যেই ও যেভাবে বলল যে এই চলচ্চিত্রের এখন যে চালচিত্র, এই বিশেষ করে এই অতিমারির সময় সিনেমা হল চলছে না, কিছু চলছে না, সেই সময় শিল্পী কলাকুশলীদের যে অবস্থা, তখন এই সেলিম খান যেভাবে এগিয়ে এসছে, যেভাবে কাজ করছে, বলছে, আমার এটা শুনে সেখানেও আমার খুব ভালো লাগলো। কারণ এই ছেলেটি সে আমার নির্বাচনী এলাকার একটি ইউনিয়নের খুব সফল চেয়ারম্যান, সে আমার দলীয় একজন সেই ইউনিয়নের সভাপতি, এবং
সেখান থেকেও সে অনেক বড় বড় অনেক কিছুর স্বপ্ন দেখে, অনেক বড় কাজ করে, অনেক কিছু করে বেড়ায় সে। কিন্তু এই একটা জায়গায় যেখানেই কাজ করে সেখানেই কিছু না কিছু সে করে ফেলে। তো এই জায়গায় এসছে আমার একটা প্রথমে শুনে আমার মনে হয়েছিল ও কী করে সিনেমা বানাবে, কিন্তু তারপরে দেখছি যে দুটো ছবি প্রথমে বানালো সেই দুটো ছবি বিষয়বস্তুর কারণেই সেই ছবিগুলো একেবারে আমাদের দেখতে হয়েছে, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীকেও দেখাতে হয়েছে সেগুলো ছাড়পত্র পাবার আগে, এবং সেই সব পরীক্ষা পাশ হয়ে কিন্তু সেগুলো মানুষের সামনে এসছে। কাজেই চলচ্চিত্রগুলোর শৈল্পিক মান গুণ সেগুলো নিয়ে নিশ্চয়ই সমালোচকরা কথা বলতে পারেন, আমি সে বিষয়ে বলবার মতো ধৃষ্টতা আমার নেই। শুধু আমি বলবো যে আমার পিতা মুজিবকে নিয়ে ছবি হয়েছে, তার জীবনের, তার শৈশব কৈশোর এবং তারুণ্যের একটা সময় পর্যন্ত তুলে ধরা হয়েছে। সেটা দিয়েই মুজিব জীবনের পুরোটার একটা আভাস চলে এসছে, এবং তার সঙ্গে আমাদের যে নৃশংসতম যে হত্যাকাণ্ডের ঘটনা সেই ৭৫-এর ১৫ই আগস্ট তাকে যেভাবে তুলে ধরা হয়েছে, ইতিহাসকে যেভাবে সামনে নিয়ে আসা হয়েছে, আমি মনে করি যে এই চলচ্চিত্র দুটি, যে কোনো চলচ্চিত্রেরই ইম্প্যাক্ট খুব বড় হতে পারে। এই দুটো চলচ্চিত্রের এই ইম্প্যাক্টের জায়গায় আমি মনে করি যে অসাধারণ তার ভূমিকা। কাজেই আমি এর শিল্প মানগুণ সেটার দিকে তাকাবো না, আমি তাকাবো যে আমার পিতা মুজিবকে তুলে ধরা হয়েছে, ইতিহাসকে তুলে ধরা হয়েছে, সঠিক ইতিহাসকে তুলে ধরা হয়েছে। সেজন্যে আমি সেলিম খান এবং তার প্রতিষ্ঠান এবং এই দুটো চলচ্চিত্রের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেককে আমি অভিবাদন জানাই। আর তারপরে আরও একটি চলচ্চিত্র হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে, সেটিও আমার দেখবার সৌভাগ্য হয়েছে। যত হবে বঙ্গবন্ধুকে নিয়ে যত ছবি হোক, তারপরও পুরো বঙ্গবন্ধুকে আমরা একটা ক্যানভাসে ধরতে পারবো কিনা আমি জানি না। এই মানুষটির জীবন ক্যানভাসটা এত বড়, এত বিশাল, তার গভীরতা এত যে একে আসলে কত সিনেমা দিয়ে কতভাবে ধরার কত চেষ্টা করা যেতে পারে। সেজন্য আমার মনে হয় যে কেন আসলে ধরার চেষ্টা হলো না। এখন এর চাইতে ভালো আর কোন বিষয় পাওয়া যেতে পারে। আমি এটাও মনে করি যে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি গত ৪০ বছরে তার জীবনের প্রতিটি দিন যে নিরলস শ্রম দিয়ে এই দেশটির প্রতি, এই দেশটির মানুষের প্রতি ভালোবাসা দিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছেন, পৃথিবীর অন্য কোথাও এরকম হলে তাকে নিয়েও এর মধ্যে বহু চলচ্চিত্র হয়ে যেত। তাকে নিয়েও এখন পর্যন্ত কোনো কিছু হয়নি, হওয়া উচিত। কারণ মানুষের অনুপ্রেরণা লাগে। ওই যে বারবার সবাই বললেন চলচ্চিত্রের বিনোদনের দিক আছে, শিক্ষার দিক আছে। এক একটি চলচ্চিত্র কত লক্ষ কোটি মানুষের মনে অনুপ্রেরণা জাগিয়ে দিতে পারে। এই মানুষগুলোর জীবনের যে কোনো ঘটনা মানুষকে অনুপ্রাণিত করবে, মানুষকে, দেশকে ভালোবাসতে শেখাবে। আমরা তো তাই চাই। মনোরঞ্জন দা বলেছেন আমাদের পাঠ্যসূচিতে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধু, এই বিষয়গুলোকে নিয়ে আসতে, প্রতি শ্রেণীতে সেই শ্রেণী উপযোগী করে বঙ্গবন্ধুর কথা বলতে। আমরা এখন সেটি বলবার চেষ্টা করছি। আপনি একসময় আসলে আমি দেখাবো কোথায় কোথায় আমরা কি কি করছি, কিভাবে নিয়ে আসবার চেষ্টা করছি। আমরা চাই আমাদের সন্তানেরা আমাদের ইতিহাসটা জানুক, সঠিক ইতিহাস জানুক। আমরা চাই আমাদের সন্তানেরা তারা দেশটাকে ভালোবাসতে শিখুক। আমরা চাই তারা ভালো মানুষ হোক। যে মূল্যবোধগুলো এই সমাজ যেগুলোকে খুব মনে করে খুব মূল্যবান, সেই মূল্যবোধগুলো শিখে তারা বড় হোক। জ্ঞানের জায়গাটা তো জরুরি, অবশ্যই জ্ঞান থাকবে, তার সঙ্গে এখন খুব জরুরি হয়ে গেছে দক্ষতার জায়গা। তাদেরকে দক্ষ হয়ে উঠতে হবে। একই সঙ্গে তাদের যেগুলোকে আজকাল সফট স্কিলস বলে, কি করে কমিউনিকেট করবে, কি করে সমস্যার সমাধান করবে, কি করে সূক্ষ্ম চিন্তা করবে, কি করে কোলাবোরেট করবে,
এই সমস্ত জিনিস, সৃজনশীলতা, এগুলো তো অবশ্যই শিখতে হবে। তার সঙ্গে এর সব কিছু থাকলো, কিন্তু তার সততা নেই, তার মানবিকতা বোধ নেই, তার পরমত সহিষ্ণুতা নেই, তার সহমর্মিতা নেই, তাহলে আমার শিক্ষা ব্যবস্থা একেবারেই ব্যর্থ, আমি তাই মনে করি। কারণ শিক্ষার মূল উদ্দেশ্য যদি হয় মানুষ তৈরি, তাহলে এই মূল্যবোধগুলো ছাড়া তো আসলে মানুষ হয় না। আমি প্রাণী, আমি জীব ওই পর্যন্ত, কিন্তু আমি যদি নিজেকে মানুষ বলতে চাই, তাহলে আমার এই বোধগুলো থাকতে হবে। তাহলে আমার শিক্ষা ব্যবস্থা এগুলো শেখাতে হবে। এগুলো শেখাবার এখন চেষ্টা করছি, যে আমরা এগুলো শিখবো, আমরা আমাদের বাচ্চাদেরকে শেখাবো, আমরা শিখবো। কিন্তু এর মধ্যে শুধু বই দিয়ে, শুধু আমাদের শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে, শুধু আমাদের কারিকুলামে চেঞ্জ করে এই জিনিসটা করা যাবে না। এর জন্যে আমাদের সবার মানসিকতায় একটা পরিবর্তন আনতে হবে। আমরা আমাদের বাচ্চাদেরকে জিজ্ঞেস করতে পারতে হবে, যখন বাচ্চারা স্কুল থেকে আসে, কেন আমরা বাবা মায়েরা বারবার বাচ্চা স্কুল থেকে এলে যখন জিজ্ঞেস করি, তখন কেন জিজ্ঞেস করি আজকে পরীক্ষা ছিল, কত নম্বর পেয়েছো? আমরা কি জিজ্ঞেস করতে পারি না যে তুমি আজকে নতুন কি শিখলে, তোমার কেমন লাগলো? এটা জিজ্ঞেস করতে পারতে হবে। জিপিএ 5 পেলে ফেসবুক ভেসে যাচ্ছে, আনন্দে মিষ্টির বন্যা বয়ে যাচ্ছে, আর 5-এর একটু কম হলে বাবা মায়ের ভাবখানা এমন, পরীক্ষা, কে পরীক্ষা দিয়েছে? আমার বাড়ির কেউ পরীক্ষা দেয়নি। তো এবং একেবারে কবরের নিস্তব্ধতা, এটা একটা শিশুর মনে কি অসম্ভব রকমের চাপ তৈরি করে। আমরা তো আমাদের বাচ্চাদের ভালো চাই, তাহলে আমরা আমাদের বাচ্চাদেরকে মনের ওপরে এই চাপ দিয়ে তাদেরকে তিলে তিলে আমরা কেন ধ্বংস করে দেব? কেন তার উপরে জোর জবরদস্তি, তোমাকে এই নামী প্রতিষ্ঠানটিতেই ভর্তি হতেই হবে, না হলে তোমার জীবন বৃথা? কেন এই চাপ দেব? বাচ্চা ঘুমে ঢুলুঢুলু চোখে রিক্সায় বা গাড়িতে বাবা মার পাশে করে পরীক্ষা দিতে যাচ্ছে স্কুলে, ভর্তি পরীক্ষা। তার আগে তো ভর্তি যুদ্ধ, কোচিং, নানান কিছু আছে, জোর জবরদস্তি শেখানোর চেষ্টা আছে। পরীক্ষা দিতে যাচ্ছে, বাচ্চা চোখ খুলতে পারছে না, মা তো পাশে বই পড়েই যাচ্ছে আর পড়িয়েই যাচ্ছে। তো প্রতিযোগিতা নিশ্চয়ই আছে, বিশ্বটা প্রতিযোগিতার, কিন্তু অসুস্থ প্রতিযোগিতা কখনোই একটা সুস্থ জাতি দিতে পারবে না। আমাদের এই বিষয়গুলোকে একটু মাথায় রাখতে হবে। আর চলচ্চিত্রের মধ্য দিয়েও আমরা আমাদের এই মানসিকতার যে পরিবর্তনের জায়গাটা, সেটা বোধহয় চলচ্চিত্রও এনে দিতে পারে, নাটক এনে দিতে পারে। আমি যেমন চাই যে, খুব বলেছিও যে আমাদের যারা নাটক লেখেন টেলিভিশনের জন্যে, আমি একটু এখানে যেহেতু চলচ্চিত্রের লোককে পেয়েছি, আমি একটু আমার কথাটাও একটুখানি বলেই ফেলি। সেটা হলো, আপনারাও যদি আমাদের এই যে মানসিকতার পরিবর্তনটা চাই, সেটা যদি একটু আপনাদের সিনেমার গল্পের মধ্যে যদি একটু বলে দেন, একটু যদি আমাদের নাটকের গল্পে কেউ বলে দেন,